22-307 বিকানির এক্সপ্রেস। ট্রেন ছাড়ার টাইম রাত্রি 11:30। আর আমরা চলেছি আর এক নতুন সুন্দর এক জায়গা দেখার উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি। এই মুহূর্তে আমাদের সামনে আসছে গয়া স্টেশন। দেখে যেটা বুঝতে পারছি, এই মুহূর্তে গয়া স্টেশনে একটা ভালো রকমের সংস্কারের কাজ চলছে। আসলে গয়া শুধু একটা স্টেশন নয়, গয়া হলো হিন্দুদের কাছে এক পবিত্র স্থান। পিতামাতা, আত্মীয় পরিজনের পরলৌকিক কাজের জন্য এখানে আসতে হয়। শুধু তাই নয়, এখানে দর্শনীয় স্থানও অনেক আছে। গুড মর্নিং এভরিবডি। এখন সকাল ঠিক 8:05। 7 মিনিট লেট করে আমরা জাস্ট এসে পৌঁছলাম। 561 কিলোমিটার ডিস্ট্যান্স কভার করে সাসারাম স্টেশনে। এই 1 নম্বর প্ল্যাটফর্মে এই পাশ থেকে নেমে এসেছি। এসে আসার পরে এখান থেকে এনে জাস্ট একটা ন্যাশনাল ফ্ল্যাগ, এর নিচে এবার আপনি তো এই যে দাদা আমাদের এসে গেছেন। আমরা ওনার গাড়িতে করে এবার ফার্স্ট আমরা হোটেলে যাব। হোটেলে চেক ইন করবো, তারপরে আমরা আজকে ট্যুরে বেরোবো। তাই চলুন গাড়িতে ওঠা যাক। স্টেশন থেকে আমরা এখন বেরোচ্ছি। জাস্ট হোটেল যাওয়ার পথে আমরা একটু দাঁড়ালাম, একটু চা খেয়ে নেবো বলে। আমাদের হোটেলটা বেশি দূরে নয়, এখান থেকে আর 2-3 মিনিট গেলেই হোটেলটা পড়বে। তাও একবার দাঁড়ালে একটু চা খেয়ে নিই। সকালবেলা এমনিতে চা খাওয়া হয়নি, এখন প্রায় 8:30 বাজে। একটু চা খেয়ে নিচ্ছি। এই যে জাস্ট দেখুন, চা। সকাল 9টায় সাসারামের হোটেলে পৌঁছে সেখানে প্রাথমিক কাজ সেরে এবং একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছি দারুণ দারুণ জায়গা ঘুরে দেখব বলে। আর আবার যাব ব্লগ মানেই দারুণ দারুণ জায়গা ঘুরে বেড়ানো আর আপনাদের সামনে সেগুলোকে তুলে ধরা। তাহলে চলুন, আর দেরি কেন, যাওয়া যাক। শেরশাশুড়ি টম্বে ঢোকার জন্যে আপনাকে 25 টাকা করে পার হেড টিকিট কাটতে হবে, এবং সেটা ঠিক শেরশাশুড়ি টম্বের উল্টো দিকে এই টিকিট কাউন্টারটা রয়েছে এখানে। আর এইদিকে হচ্ছে শেরশাশুড়ির এখানে গেট দিয়ে এখানে ঢুকের ভেতরে দেখার জন্যে। পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল আর ইতিহাসের সংমিশ্রণে তৈরি দুর্দান্ত সুন্দর একটি জায়গা বিহারের সাসারাম বাক্কাইমুর। এখন আমরা এসে দাঁড়িয়েছি আমাদের আজকের প্রথম দ্রষ্টব্য স্থান শেরশাশুড়ি টম্বের সামনে। প্রথমেই বলে রাখি, এখানে ক্যামেরায় ছবি তোলা নিষেধ আছে। যা ছবি সমস্তটাই মোবাইলে তোলা। কৃত্রিম একটি জলাধারের মাঝে লাল ইট আর বেলেপাথর দিয়ে তৈরি ইন্দো ইসলামিক স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন হলো এই টম্ব। এটি স্থানীয়ভাবে পানি রোজা নামেও পরিচিত। একটা সময় ছিল যখন এই সমাধিসৌধ ছিল ভারতের বৃহত্তম সমাধিসৌধ। শেরশাহ ছিলেন সুর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, আর তিনি নিজেই নিজের জন্য 1542 সালে এটি নির্মাণ কাজ শুরু করান। দিনটি ছিল 22শে মে 1945। কালিঞ্জর ফোর্টের বাইরে একটি বারুদ বিস্ফোরণে এই সুর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার মৃত্যু হয়। আর এই সমাধিসৌধের কাজ শেষ হয়েছিল 16ই আগস্ট 1545। 3 তল বিশিষ্ট এই সমাধিসৌধ বা ইমারতের মোট উচ্চতা হল 122 ফুট। প্রথম 2টি তলা 16 ফুট করে এবং একদম উপরেরটি 90 ফুট। এটি পূর্ব থেকে পশ্চিমের দৈর্ঘ্য 1200 ফুট আর উত্তর থেকে দক্ষিণের দৈর্ঘ্য 900 ফুট। ফরিদ আল-দিন শেরশাহ বা ফরিদ খান বিশেষভাবে পরিচিত ছিলেন, যিনি
অর্থাৎ শেরশাহ সূরির তার সাম্রাজ্যকাল ছিল মাত্র 5 বছর, 1540 থেকে 1545 সাল। প্রসঙ্গত জানিয়ে রাখি, শেরশাহ সূরির আদেশে এই সৌধটির নকশা যিনি করেছিলেন তার নাম আলাওয়াল খান। এই সমাধিসৌধের ইতিহাস তো অনেক শুনলেন, এবার দেখে নেওয়া যাক এই সমাধিসৌধের চারপাশ এবং ভিতরের কিছু অংশ। তবে মানতেই হবে, প্রায় 500 বছরের বেশি পুরনো এই অসাধারণ সমাধিসৌধটি আপনাকে মুগ্ধ করবেই। এই অংশটা হলো মূল সমাধিসৌধের ঠিক বাইরের অংশ। একদম মূল সমাধিসৌধের ভিতরে ভিডিও করা নিষেধ থাকার জন্য ভিডিও করতে পারলাম না এবং আপনাদের দেখাতে পারলাম না, এর জন্য দুঃখিত। এখন আমরা NH-19 উপর দিয়ে যাচ্ছি, আর এখন যাব 3টে ফলস একসাথে আছে, সেখানে যাব। অর্থাৎ ধোয়াকুণ্ড, সীতাকুণ্ড আর মাঞ্ঝারকুণ্ড বা মাঝের কুণ্ড, যেটাকে যাই বলি, সেটাকে দেখার জন্য যাব। আর এই যাচ্ছি রাস্তাটা, এইখানে বাইরের NH তো ভালো হবে, কিন্তু ভেতরের রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ। আমরা আধার কার্ডটা অবশ্যই রাখবেন, এখানে আপনাকে আধার কার্ডটা দেখাতে হবে। আবার ভেতরে যাবার পরে বললো আপনি এন্ট্রিটা করাবেন। তবে আপনারা আসলে অবশ্যই সাথে করে আধার কার্ড আনবেন, প্রত্যেকে নিয়ে আসবেন। এই রাস্তাটা এবার আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা দেখাই। বোতলের আমাদের কোনো ব্যাপার নেই। এখানে গাড়িটাও চেক হলো যে সঙ্গে কোনো রকম ওয়াইন নিয়ে যাওয়া হচ্ছে কিনা, আমরা সেটা দেখালাম। গাড়ি ও ওয়াইনের, সিগারেট ওয়াইনের কোনো ব্যাপার নেই। হচ্ছে যাবার রাস্তাটা, আমরা এবারে পাহাড়ের ওপরে উঠবো। তবে ওখান থেকে যে ইনফরমেশনটা পেলাম সেটা হলো যে জল এখন কম আছে, এখনো পর্যন্ত বৃষ্টি সেভাবে এখানে হয়নি, যার জন্য জলের পরিমাণটা এখানে কম আছে। জাস্ট 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি শুরু হয়েছে। যেটা বিশেষভাবে বলবো সেটা হচ্ছে বেশি খাওয়া দাওয়া করে এখানে একদমই আসা যাবে না। এখানে রাস্তার অবস্থা যেটা, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর জায়গা, অসাধারণ ল্যান্ডস্কেপ, কিন্তু খাওয়া দাওয়া একটু বেশি করে আসলে একদম দিয়ে উঠে যাবে, এটা একদম নিঃসন্দেহে বলতে পারি। তাই যতটা পারবেন ড্রাই ফ্রুট খাবেন, আর সাথে নিয়ে নেবেন অল্প অল্প, মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করবেন, একসাথে নয়। জাস্ট সামনে রয়েছে সীতাকুণ্ড, এটা কাব নদীর ওপরে রয়েছে। এখন বর্ষা সেভাবে এখানে শুরু হয়নি, তাই জলের পরিমাণ এখানে খুবই কম, যা দেখাচ্ছে আমরা দেখুন। জায়গাটা সত্যি অসাধারণ জায়গা, চারপাশটা একবার দেখুন, অসাধারণ জায়গা। এরপরে আছে মাঝের কুণ্ড,
তারপরে একদম নিচে আছে ধোঁয়াকুণ্ড। পরপর আগে সীতাকুণ্ডটা সবচেয়ে ওপরে, তাই সীতাকুণ্ডটা দেখে নিয়ে এবার আমরা যাব পরপর জায়গাগুলোয়। আরও সামনের দিকে যেতে পারলে ভালো হতো ওদিকে, কিন্তু ওদিকে যেতে পারলে, কিন্তু এখানে যাওয়ার মতো সেরকম কোনো পজিশান দেখছি না, আর কাউকে দেখছিও না এখানে ওই জায়গায় যেতে। তো এখানে এলে যেটা মাথায় রাখবেন, যথেষ্ট একটা ফলস থেকে আর একটা ফলসে যেতে গেলে অনেকটাই কিন্তু আপনাকে হাঁটতে হবে। একদম উপরে হচ্ছে সীতাকুণ্ড, মাঝখানে হচ্ছে মাঝের কুণ্ড, আর একদম নিচে হচ্ছে ধোঁয়াকুণ্ড। আমরা এখন সীতাকুণ্ড দেখার পর এখন চলেছি মাঝের কুণ্ড দেখতে। সীতাকুণ্ড থেকে মাঝের কুণ্ডে আসার জন্যে অনেকটাই আপনাকে হেঁটে আসতে হবে। আর এ হচ্ছে সেই রাস্তা, আমরা বেশ খানিকটা এসেছি আর একটুখানি বাকি আছে। আমরা ফলসের সামনে এসে গেছি, দেখতে পাচ্ছি বহু লোক এখানে চান করছে। সীতাকুণ্ড কিন্তু ফাঁকা, কিন্তু মাঝের কুণ্ডে দেখছি একটু জল থাকার জন্যে বেশি এখানে অনেক লোক চান করছে। চলুন কাছে গিয়ে আপনাদের দেখাবো। মাঝের কুণ্ড এখনও সেইভাবে জলটা হয়নি, ওপরে যেটা বললো সেটা ঠিক সঠিক, কারণ কলকাতা বৃষ্টিটা এখানে হয়নি বলে বারবারই বলছি, বৃষ্টিটা হলে এই জায়গাতে জলের স্রোতটা অনেক বেশি হয়ে যায়। প্রচুর মানুষ এখানে স্নান করছে, দেখে আমার নিজেরও নেমে পড়তে ইচ্ছে করছে, কিন্তু আমরা তো কিছুই আনিনি। যথেষ্ট এনজয় করছে সবাই। প্রসঙ্গত বলে রাখি, আমার এই ট্যুরটা হলো 3 দিনের ট্যুর, আর তাই 3 দিনের ট্যুর 3টে পার্টে আমি তৈরি করব, আর চেষ্টা করব সমস্ত জায়গার বিবরণ বিস্তৃতভাবে আপনাদের সামনে তুলে ধরতে। বেড়াতে ভালোবাসি আর ভালোবাসি ছবি তুলতে, আর তার থেকেই আপনাদের জন্য তৈরি করা এই ভিডিও। আর চেষ্টা করি সঠিক ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে। আর তা সত্ত্বেও আমার ইনফরমেশনে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব অবশ্যই সেটা পরে শুধরে নিতে। যারা আমার এই আবার যাব ব্লগে এই ভিডিওটি দেখছেন তাদের বলবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এটাই ধোঁয়াকুণ্ড, এটার হাইটটা হচ্ছে 122 ফুট। এই মুহূর্তে জলের পরিমাণটা কম থাকার জন্য সেইভাবে ধোঁয়াকুণ্ড হিসেবে পরিচিত যেটা, অর্থাৎ জলটা নিচে প্রচণ্ড জোরে পড়ার পর ধোঁয়ার মতো উপর দিকে ওঠে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। ধোঁয়াকুণ্ডের অবস্থান হলো কাব নদীর ওপরে। প্রতি বছর রাখি বন্ধনের সময় এখানে একটি মেলাও বসে। পাথরের নিচেটা কিন্তু একদম ফাঁকা, আর এখানকার চারপাশের পরিবেশটা কি অসাধারণ, একবার দেখুন। সীতাকুণ্ড, মাঝের কুণ্ড এবং ধোঁয়াকুণ্ড, এই তিন কুণ্ড অর্থাৎ 3টে জলপ্রপাত দেখার পর আমরা এখন চলেছি তোতলা ভবানী দেখার উদ্দেশ্যে। তোতলা ভবানী মন্দিরটি মা তোতলা ভবানীর মূর্তি বিগ্রহ রয়েছে, আর ওখানে খারওয়াতের রাজা প্রতাপ ধবল দেবের 12শ শতাব্দীর একটি শিলালিপি রাখা আছে। মন্দির যাবার পথে আমরা একটু দুপুরের খাওয়াটা সেরে নিলাম। ভাত খাইনি, কারণ এই দুপুরবেলা এখন এই আজকে ঘোরার টুরির ব্যাপারে ভাত খেলে একটু অস্বস্তি করে, আর বেশ জার্নি করতে হচ্ছে, তো সেক্ষেত্রে ভাত খেলে এটা অসুবিধা হবে। সেজন্য আমি হালকা খেয়ে নিলাম, একটু মিষ্টি হালকা একটু সিঙ্গাড়া এই ধরনের খেয়ে নিলাম, আর
সাসারাম আপনি কোন ট্রেনে আসবেন সেটা আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তবে আমার মতে সকালে পৌঁছাচ্ছে এমন ট্রেনে আসুন। আর আমি এসেছিলাম হাওড়া বিকানির এক্সপ্রেস, পৌঁছেছিল ঠিক 8টার সময় সকালে। তাতে সুবিধে হলো সকালে পৌঁছে হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিয়ে আপনি বেরিয়ে পড়ুন, লোকাল সাইট সিনটা কমপ্লিট করে নিন। আর হোটেলে থাকার জন্যে আপনার সব থেকে সুবিধে হবে স্টেশন থেকে ঠিক বেরিয়েই সামনাসামনি যে হোটেলগুলো পাবেন একটু দেখে শুনে দর দাম করে যাচাই করে সেই হোটেলে থাকুন। আর আমি যেটাতে ছিলাম তার ফোন নাম্বার এবং নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সামনে দোকানগুলো রয়েছে, আপনারা পুজো দিতে চাইলে এখান থেকে এখানকার দোকানগুলো থেকে জিনিস কিনে দিতে পারেন। আর এখানে ওপরে যাবার জন্য গাড়ি আছে, আলাদা গাড়িতে যেতে হবে। যে গাড়িতে এসছি সেই গাড়ি কিন্তু ওপরে যাবে না। সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলোই এখানে মানে প্রচুর বানর আছে, সাবধান। খাবার হাতে দেখলে বা সেরকম কোনো কিছু দেখলেই কিন্তু তারা সে হাত থেকে কেড়ে নেবে। আর এই যে গাড়িগুলো, এই গাড়িগুলোই ওপরে যায়। চলুন গিয়ে জানি কত পয়সা নেয় এক একজনের। পার হেড 10 টাকা করে এখানে নেয়। তা আমি দাদার সঙ্গে কথা বলে, অর্থাৎ এই গাড়িতে মোটামুটি 6 জন বসতে পারবে, 60 টাকা। তা আমি যাই কথা বলে দাদা রাজি হয়েছেন। 50 টাকা আমরা দুজনই যাচ্ছি, 50 টাকা পুরো গাড়ি ভাড়া দেবো, ওপরে যাচ্ছি। এখানে আপনার ওই যে গাড়ি করে আপনি আসবেন সেই গাড়ি কিন্তু ওপরে যাবে না। দোতলা ভবনে যাবার যে পথটা, সেই পথটা আপনাদের দেখাচ্ছি। বেশ কিছুটা পথ যেতে হবে। আর দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, দূরে ফলসটা দেখা যাচ্ছে, আমরা সেদিকেই যাব। আর পাহাড়ের ওপরে অলরেডি মেঘ চলে এসছে অনেকটাই। এখন বেলা হয়েছে বোধহয় সম্ভবত 2:30 বেজে গেছে। আর আজকে এমনি মেঘলা, অল্প অল্প বৃষ্টিও হচ্ছে এই মুহূর্তে। এখন শ্রাবণ মাস চলছে আর আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ চলেছে পায়ে হেঁটে এতটা পথ বাবার দর্শন পেতে। কেউ আবার চান করে বাবার কাছে পুজো দেবেন, মাথায় জল ঢালবেন সেই উদ্দেশ্য নিয়ে। অনেকটা উপর থেকে ঝর্ণা জল নিচেতে পড়ছে। আর এই সাসপেনশন ব্রিজটা পেরিয়ে অনেকগুলো সিঁড়ি উঠে, অনেকটাই বেশ উঠে তবেই মায়ের দর্শন মিলবে। আর মায়ের মন্দিরের সাথেই রয়েছে বাবা মহাদেবের শিবলিঙ্গ। এই সাসপেনশন ব্রিজ দিয়ে মায়ের মন্দিরে যাবার জন্য টিকিট মূল্য পার হেড 5 টাকা। অনেকে আবার দেখছি নিচে দিয়ে, দেখুন এই বাঁ দিকে দেখা যাচ্ছে, নিচে দিয়ে ওইভাবে পেরিয়েও মন্দিরের দিকে যাচ্ছেন। আর সাসপেনশন ব্রিজটা যে প্রচণ্ড পরিমাণে দুলছে এটা কিন্তু ভালো রকম ফিল করছি। এখানে বহুল মানুষ স্নান করছেন, করে ওপরে পুজো দেওয়ার জন্য যাবেন। আর ওপর থেকেই ঝর্ণাটা পড়ছে। আপনারা যারা আসবেন তারা চান করবে, পুজো দিতে পারেন এখানে। ওই ওপরে মা তোতলা ভবানী, এখানে প্রচুর লোকের লাইন আছে। আমাদের পক্ষে আর গিয়ে সময়ের কারণ এখানে যেতে গেলে অনেকটা টাইম লাগবে। আর এই হচ্ছে তোতলা ভবানী, ওপর থেকে ঝর্ণাটা পড়ছে, উপর থেকে অসাধারণ লাগছে, অসাধারণ। আর এই নিচে প্রচুর মানুষ এখানে চান করছে। এবারের মতো আমাদের মন্দিরের একদম ভেতরে গিয়ে দর্শন করা আর আমাদের হলো না, অনেকটা সময় যাবে। তাই দূর থেকে মা এবং বাবা মহাদেবকে প্রণাম জানিয়ে আমরা ফিরে চললাম
আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। এখানে প্রচুর বানর কিন্তু আছে, তাই একটু সাবধান। আমরা এখন এসে দাঁড়িয়েছি ইন্দ্রপুরী ড্যামের ওপরে। আপনাদের ড্যামটা দেখাচ্ছি। তার আগে এই ড্যামটা সম্পর্কে দুটো কথা আমাদের জানিয়ে রাখি। সোন নদীর ওপরে এটি অবস্থিত, তাই এটিকে সোন ব্যারেজও বলে, অর্থাৎ সোন ড্যামও বলে। 1960 সালে এই ব্যারেজ তৈরির কাজ শুরু হয়, আর ব্যারেজ শেষ হয় 1968 সালে। এই ব্যারেজের কনস্ট্রাকশন যারা করেছে সেটি হলো HCC কোম্পানি, অর্থাৎ হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। এরা ফারাক্কা ব্যারেজটাও এরাই তৈরি করেছিল। জল একদম মাথায় মাথায়। বৃষ্টি বেশি হলেই, অর্থাৎ আরও জল বাড়লেই জলগুলো এখান থেকে ছাড়া হয়। গেটগুলো রয়েছে এখানে। এখানকার এদিকটা জলে ভর্তি, এখানটা জলটা আটকে রাখা আছে। আর ঠিক উল্টো দিকটায় দেখুন একদম শুকনো, কারণ যখন জলটা ছাড়বে তখন এই দিকটা দিয়ে এই দিকটায় যাবে। আর জল অতিরিক্ত ছাড়লে পুরো বিহারের বিশাল অংশ তখন প্লাবিত হয়, যার জন্যে সোন নদীকে বিহারের দুঃখ বলা হয়। আর এটি লম্বায় 1407 মিটার। অনেকগুলি লক গেট আছে। এদিকে আছে 7খানা লক গেট। জলের তোড়টা খালি একবার দেখুন, জল যাচ্ছে কি স্পিডে। আজকের এখানের আমাদের প্রথম দিনের ভ্রমণে, অর্থাৎ লোকাল সাইট সিন দেখার দিনে, আর দুটি জায়গা আমাদের দেখা বাকি আছে। এক হচ্ছে তারাচণ্ডী মন্দির, আর দুই হচ্ছে পাইলট বাবার আশ্রম। নির্দ্বিধায় যেটা বলতে পারি তা হলো, এখানে আসলে এখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে আপনি মুগ্ধ অবশ্যই হবেন। আর আমার মতে এখানে আসার উপযুক্ত সময় হলো আগস্টের মিডল থেকে অক্টোবরের মিডল। এই সময়টা অবশ্য ঝর্ণা দেখার জন্য উপযুক্ত সময়। এছাড়া আপনি মার্চের শেষ পর্যন্ত এখানে আসতে পারেন। আর এখানে আসলে দুটো জিনিস আপনাকে অবশ্যই একটু মানিয়ে নিতে হবে, তা হলো খাওয়া ও থাকা। বিশুদ্ধ অক্সিজেন, অসাধারণ ল্যান্ডস্কেপ, দুরন্ত নদী, অসাধারণ সব ঝর্ণা, ঘন সবুজ জঙ্গল, চাষের জমি, সুউচ্চ পাহাড়ে ঘেরা পরিবেশ, কি নেই এখানে। কিন্তু কেন জানি না ভ্রমণ পিপাসু খুব কম মানুষই এই জায়গা সম্পর্কে জানেন বা আসেন। শুধু তাই নয়, এত কিছু থাকা সত্ত্বেও এখনও অবধি এই জায়গা ভারতের ভ্রমণ মানচিত্রে সেইভাবে জায়গা করে নিতে পারেনি। এখন এসেছি তারাচণ্ডী মন্দিরের সামনে। চলুন যাই আর আপনাদের দেখাই। এখানে সম্ভবত জুতো রাখার একটা ব্যাপার আছে। দেখি আগে জুতোটাকে কোথায় রাখা যায়। আমরা আমাদের জুতো আমাদের গাড়িতেই খুলে রেখে এবার চলেছি মন্দির দর্শনের উদ্দেশ্যে। বাঁপাশে প্রচুর দোকান রয়েছে, যেখানে নানান ধরনের জিনিসও পাওয়া যাচ্ছে, পুজোর সামগ্রীও পাওয়া যাচ্ছে।
এটা মা তারাচণ্ডীর মন্দির। এখানে মা চণ্ডী অর্থাৎ দুর্গা বাবা মহাদেবের সঙ্গে পূজিত হন। শিবরাত্রিতে এখানে বিশেষভাবে পুজো হয় এবং নবরাত্রিতেও বিশেষভাবে এখানে পুজো অর্চনা হয়। এটা আমাদের হিন্দু শাস্ত্রমতে একটি তীর্থক্ষেত্র, কারণ এখানে মায়ের ডান চোখ এখানে পতিত হয়েছিল। সেই থেকে এটি আমাদের একটি তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত। এই চলুন একটু মায়ের দর্শন করে আসি, যদি অবশ্য ভেতরে ক্যামেরা অ্যালাউ করে, কারণ সব জায়গায় ক্যামেরা এখানে অ্যালাউ করে না মন্দিরের ভেতর, এমনকি মন্দিরে অনেকটা বাইরে থেকেই ক্যামেরাকে বন্ধ করে দিতে হয়। মন্দিরের ভেতরে ঢুকে ছবি তোলা অ্যালাউ নয়, তাই মন্দিরের ভেতরের কোনো ছবি আমরা আপনাদের দেখাতে পারলাম না। মা তারাচণ্ডী মন্দিরে ঢোকার মূল প্রবেশদ্বারের ঠিক বাইরে রাস্তা এবং চারপাশের পরিবেশটা আপনাদের একটু দেখিয়ে দিই। তারাচণ্ডী টেম্পল দেখার পরে আমরা এখন চলেছি পাইলট বাবা মন্দির দর্শনের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি আজকের দিনের শেষ দর্শনীয় স্থান পাইলট বাবার আশ্রম বা মন্দির যেটাই বলবেন। পাইলট বাবার নামটা হয়েছে, তিনি ছিলেন একজন ভারতীয় বিমান বাহিনীর ফাইটার পাইলট। ওনার জন্ম হয়েছিল 15/7/1938 এবং মৃত্যু হয়েছিল 20/8/2024। এই সাসারামে উনি জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার আসল নাম ছিল কপিল সিং। পরে তিনি অবসর গ্রহণের পরে তার নাম হয় কপিল অদ্বৈত সিং, এবং তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন বহুক্ষণ ধরে সমাধি প্রদর্শনের জন্য। চলুন এবারে মন্দিরের ভেতরে যাওয়া যাক। জানি না ছবি তুলতে দেবে কিনা, যদি তুলতে দেয় তাহলে মন্দিরটা ভেতরটা আপনাদের দেখাবো। চলুন। বাইরে বিশাল একটা শিবের মূর্তি করা রয়েছে, আর এখানে গেটের সামনে আর একটা শিবের মূর্তির পাশে রয়েছে। এটাই ঢোকার গেট, খোলা আছে। চলুন ভেতরে যাওয়া যাক। পাইলট বাবার এখানে ছবিটা রয়েছে। মন্দিরের ভেতরে আমি জিজ্ঞাসা করে নিলাম, মন্দিরের ভেতরে ছবি তোলা অ্যালাউ নয়। এই বাইরের এই অঞ্চলগুলো ছবি তোলার জন্য অ্যালাউ করবেন। এখানে সম্ভবত আমাদের জুতো রাখতে হবে, রেখে তারপর ভেতরে যেতে হবে। আমরাও একটা ব্যাগ নিয়ে আমাদের জুতোগুলো এখানে রেখে দিলাম। না কোনো পয়সা কিন্তু এখানে পেমেন্ট করবেন না বা করতে হয়ও না। বিভিন্ন রকমের দেবদেবী, পঞ্চমুখী হনুমান, নানান ধরনের দেবদেবীর মূর্তি, মনীষীদের মূর্তি, হাতি, ঘোড়া, এই ধরনের সমস্ত মূর্তি বেশ বড় বড় আকারের এখানে সুন্দর করে সাজানো রয়েছে। এটাই মূল মন্দির। আর এই পাইলট বাবার আশ্রমের মন্দিরের ভেতরের পুরো চত্বরটা অসাধারণ সুন্দরভাবে সাজানো।
এখানে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক একসাথে করা আছে মূর্তি মায়ের। প্রচুর খরগোশ এখানে দেখতে পাচ্ছি রাখা আছে, এরকম খাঁচা মতো। এখানে অনেক মুনি ঋষিদের মূর্তি বানিয়ে রাখা আছে। এটা ভারত মাতার মূর্তি। মূল মন্দিরের ছবি তোলা নিষেধ আছে, তাই আমরা এই পর্যন্তই দেখালাম। মূল মন্দিরের ছবি আপনাদের মূল মন্দিরের ভিতরের ছবি আর আপনাদের দেখাতে পারলাম না। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল এই ভ্রমণের দ্বিতীয় পর্বে। না টেনেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।